তাপীয় প্রসারণ থার্মাল এক্সপানশন। এই তাপীয় প্রসারণের ব্যাপারটা কিরকম, মনে করো একটা ওষুধের শিশি আছে, এটা একটা ওষুধের শিশি, এটা একটা কাচের তৈরি একটা ওষুধের শিশি আছে, যার মুখটাতে কি করা আছে, তোমার এই কাচের তৈরি ওষুধের শিশিটার মুখটাতে একটা ছিপি লাগানো আছে। একটা ছিপি লাগানো আছে। এই ছিপিটা কি হয়, একটা এটে বসে আছে। এই ছিপিটা কাচের, এটা কাচের তৈরি, এটা কাচের তৈরি ছিপি, কাচের তৈরি ছিপি, কাচের তৈরি ওষুধের শিশি, এটা কাচের তৈরি ঔষধের একটা শিশি। কাচের তৈরি একটা ওষুধের শিশি, আর এর মুখটাতে কি আছে, ধাতব একটা ধাতব তোমার গিয়ে ছিপি লাগানো আছে, ধাতব ছিপি আছে। ছিপিটা একদম এটে বসে আছে। এবারে ছিপিটা খোলার রাস্তা কি, খুলতে গেলে ঘোরানোই যাচ্ছে না। তো এবারে একটা যদি কাজ করা হয়, এই ছিপিটার কাচের শিশিটাকে ধরে যদি গ্যাস ওভেনে যদি গিয়ে ওই যেখানে গ্যাস ওভেন যেখানে জ্বালানো হচ্ছে ওখানে যদি ছিপিটার মুখটাকে ধরা হয়, মুখটাকে ধরলে পরে এই মানে এই ধাতব ছিপির অংশটাকে যদি আগুনের তাকে ধরা হয়, একটু গরম হওয়ার পরে এবার কাপড় জড়িয়ে ওটাকে ঘুরিয়ে দে, কাপড় জড়িয়ে ধরে গরম অবস্থা ধরলে তো হাতে ছেঁকা লেগে যাবে। গরম ওই কাপড় দিয়ে ধরে মুখটা ঘুরালে পরেই কী হবে, খুলে যায়। অথবা এই কাচের যে তৈরি ওষুধের যে বোতলটা আছে তার মুখে যে ধাতব ছিপিটা আছে, যদি গ্যাস ওভেনে না গরম করে ফুটন্ত এমনি গরম জল যদিও হয়, মানে যে জলটা হাত দেওয়া যাচ্ছে না এরকম একটা জলের মধ্যে যদি ওর মুখটাকে নিয়ে ডুবিয়ে দেওয়া হয়, ডুবিয়ে মানে মিনিট খানি ধরে রাখা হলো, তারপর ওটা তুলে আনা হলো, এবার ওটাকে ঘোরালে করে কী হবে, খুলে যাবে। এই ঘটনায় তোমার কি মনে হচ্ছে? তাপ পাওয়ার ফলে এটা যখন কখন গ্যাস ওভেনে ধরছি বা গরম জলে ধরছি, তখন তাপ পাওয়ার ফলে কি মনে হচ্ছে, কি হতে পারে, ছিপিটার কি হতে পারে, ছিপিটা কি হবে, ছিপিটা প্রসারিত হয়ে গেছে, ছিপিটার প্রসারিত মানে বড় হয়ে গেছে। কি হয়, বড় হয়। ওটা বইয়ের ভদ্র ভাষা হচ্ছে প্রসারিত হওয়া। বইয়ের ভদ্র ভাষাতে কি বলে ওটাকে, প্রসারিত হওয়া। ওটা মানে ভলিউমে বেড়ে গেছে, ওই ভলিউম মানে আয়তন বেড়ে গেছে, তার জন্য ওটা খোলা সম্ভব হচ্ছে। আবার দেখো এটাকে বলে কি, এরকম জিনিসটার নাম হচ্ছে গাইতি। যে রাস্তা খোঁড়ার জন্য এই জিনিস ব্যবহার করা হয়, এটার নাম হচ্ছে গাইতি। গাইতি। এবার এই গাইতিটার মধ্যে একটা হাতল লাগানো থাকে। হাতল মনে করো এরকম একটা হাতল আছে, হাতল এটা বলবো না এখনো, এটা হাতল নয়, এটা কাঠের একটা পার্ট আছে, কাঠের তৈরি পার্ট। কাঠের তৈরি একটি দণ্ড, কাঠের তৈরি একটি দণ্ড। এই কাঠের তৈরি দণ্ডটার ব্যাস, এটা একটা লম্ব বৃত্তাকার চং আকৃতি করা হয়।
লম্ব বৃত্তাকার চোঙ আকৃতির দণ্ড বলতে পারি, ওটা বললে ভালো হয়। কাঠের তৈরি লম্ব বৃত্তাকার কাঠের তৈরি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড একটা, যার ব্যাস গাইতির মধ্যে যে ছিদ্র থাকে তার থেকে সামান্য বেশি, কি লিখলাম দেখো? একটা গাইতি আছে, এই গাইতির মধ্যে ছিদ্র করা আছে, এদিকে এখান থেকে এই পর্যন্ত একটা ছিদ্র থাকে, এর ভিতর দিয়ে একটা ছিদ্র থাকে। এই ছিদ্রের ব্যাসের থেকে এই ছিদ্রটা কি একটু বড় থাকে, সামান্য বড়, খুব বেশি বড় হলে হবে না, সামান্য বড় ছিদ্র থাকে। তো এবার সামান্য বড় ছিদ্র থাকে। এবার এটা যখন একটা ঢোকাতে যাবো, ঢুকবে না তো, এটা ব্যাস তো মোটা, এটা বেশি মোটা, এটা সরু জায়গাতে ঢুকবে না। এবার এটা যদি আগুনে পোড়ানো হয়, এটা আগুনে পোড়ালে পরে যখন লাল হয়ে যাবে, তখন এটাকে চিমটা দিয়ে একটু ধরে নিয়ে, মানে চিমটা দিয়ে ধরতে হবে, চিমটা দিয়ে ধরে এনে এবার কাঠের পাটি যখন ঢুকিয়ে দেওয়া হয়, ঢুকিয়ে দেওয়ার পরে তখন ঢুকে যাচ্ছে। এবার ঠান্ডা করতে দেওয়া হলো, রেখে দেওয়া হবে। ঠান্ডা করতে দেওয়ার পরে দেখা যাবে এটা এটে ধরে নিয়েছে। এর কী করবে, ঠান্ডা করার পরে এটা এরকম এটে এর মধ্যে পুরো একদম আটকে বসে যাবে। এই ঘটনা থেকে কি মনে হচ্ছে? এই ঘটনাতে মনে হচ্ছে যে গাইতি যখন তাপ দেওয়া হয়েছিল, গাইতির ভেতরের যে ছিদ্রটা ছিল সেটা কি বড় হয়ে গেছে, মানে ভেতরের ছিদ্র বড় হয়েছে, মানে কি তাপ পেয়ে ওই গাইতির ছিদ্রের ব্যাসটা প্রসারিত হয়েছিল। তাপ না পেলে তো হয়নি, তাপ পেয়ে প্রসারিত হয়েছে। আর ঠান্ডা হওয়ার ফলে কি হয়েছে, ঠান্ডা হওয়ার ফলে ওটা সংকুচিত হয়ে গেছে। সংকুচিত হওয়ার জন্য এটা কাঠের বাটটাকে ওটাকে মধ্যে শক্ত করে আটকে দিয়েছে। এবার গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি যে চাকা আছে, এটা একটা মনে করো চাকা আছে, হ্যাঁ, এই চাকাটা এরকম, এটা একটা গরুর গাড়ির চাকা আছে মনে করো। এই গরুর গাড়ির যে চাকা আছে, এই গরুর গাড়ির চাকাটা কিন্তু কাঠের তৈরি করা হয়, কাঠের তৈরি চাকা হয়, মূলত গরুর গাড়ির চাকা কাঠের তৈরি হয়। এবার এই চাকার উপরে কি করা থাকে, এই চাকার উপরে তোমার একটা লোহার বের পড়ানো থাকে, একটা বের, এরকম একটা বের পড়ানো থাকে, চাকার উপরে লোহার বের পড়ানো থাকে। এটা লোহার বের, এই লোহার বেরটার যেটা পড়ানো থাকে, ওটা চাকার মূল চাকার যে ব্যাসার্ধ তার থেকে ছোট হয়। গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ির যে চাকার উপরে যে বের পড়ানো থাকে, লোহার বের পড়ানো থাকে, সেই লোহার বেরের ব্যাসার্ধ চাকার মূল ব্যাসার্ধ থেকে
সামান্য ছোট হয়, সামান্য ছোট কথা বলতে হবে, অনেক ছোট হলে হবে না, সামান্য ছোট হয়। সামান্য ছোট হলে কি ওই ওর মধ্যে কি ওটা আটকানো যাবে? যাবে না। এবার কি করা হচ্ছে, যখন এই লোহার বেডটাকে আগুনে পোড়ানো হয়, লোহার বেডটাকে আগুনে পোড়ানোর পরে সব দিক থেকে পোড়াতে হবে। বড় বড় আগুনের জ্বালাতে হবে, অনেক অনেক বড় করে কাঠ জ্বালাতে হবে বা কয়লা জ্বালাতে যায়, জ্বালিয়ে ওটা পোড়ালে পরে সব দিক থেকে লাল হয়ে যাবে। তারপর ওটাকে সরিয়ে এনে, চিমটা দিয়ে সরিয়ে এনে কী করা হবে, ওই কাঠের চাকার উপরে বসে দাও, তখন ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে কী করা হবে, একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করে কী হবে, ওটা ওই যখন ঠান্ডা হতে যাবে তখন কাঠের চাকার সঙ্গে লেগে যাবে। কতক্ষণ অপেক্ষা করবো, এরপর এটা কি জলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। পাশে জল তার চৌবাচ্চা থাকবে বা পুকুর থাকবে, সেখানে ওটা ফেলে দিতে হবে। ফেলে দিলে পরে কী হবে, ঠান্ডাতে একবার পুরো কামড়ে ধরে নেবে। এখানে আসলে কী হলো, এই যে তাপ পাওয়ার ফলে কাঠের বেডটার কি হয়েছে, নিশ্চয়ই প্রসারিত হয়েছে। তাপ প্রয়োগে কঠিন পদার্থের কি হয়, প্রসারণ হয়। ও তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ হয়। আবার তাপ হ্রাস করলে পরে সংকোচন হবে, তাপ হ্রাসে সংকোচন হয়। তো তাপীয় প্রসারণ তাকে বলছি আমরা। তাপ প্রয়োগ করলে পদার্থের প্রসারণের, তাপ প্রয়োগের ফলে পদার্থের প্রসারণকে, তাপ প্রয়োগের ফলে পদার্থের প্রসারণকে বলে তাপীয় প্রসারণ। সেই পদার্থটা কঠিন হতে পারে, তরলও হতে পারে, গ্যাসীয় হতে পারে, সবারই হয়। তাপ প্রয়োগের ফলে কী হবে, পদার্থের প্রসারণকে, তাপ প্রয়োগের ফলে, তাপ প্রয়োগের ফলে পদার্থের প্রসারণকে বলে তাপীয় প্রসারণ। তাপীয় প্রসারণ। তাপ প্রয়োগের ফলে পদার্থের প্রসারণকে বলে তাপীয় প্রসারণ। এই তাপীয় প্রসারণ 3 রকমের আছে। একটা দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। তাপীয় প্রসারণ 3 রকমের আছে। এই যে তাপীয় প্রসারণ যেটা বলছি আমরা, এটা 3 রকমের আছে। তাপীয় প্রসারণ 3 রকম। প্রথমটা কি, দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ কে বলেছে, ক্ষেত্র প্রসারণ। ক্ষেত্র প্রসারণ। আর একটা হচ্ছে কি 3 নম্বর, আয়তন প্রসারণ। আয়তন প্রসারণ। এতক্ষণ যতটুকু পড়লাম সেটা কি, যে তোমার পরীক্ষা যদি প্রশ্ন বলা হয় যে কাচের বোতলের ছিপি খোলার জন্য সেটাকে আগুনে গরম করে নিতে হয় কেন, বা কাচের বোতলের ছিপি, ধাতব ছিপি খোলার জন্য গরম জলের মধ্যে ছিপির মুখটাকে কিছুক্ষণ ধরে নিতে হয় কেন, উত্তর বোঝা গেছে। দিলে পরে কি হবে, ওটা তাপে ছিপি, ধাতব ছিপিটা প্রসারিত হয়। যে তাপের ফলে সবার প্রসারণ সমান হয় না। এখানে কাচের কাচটাও তাপে প্রসারিত হবে কিন্তু কম, ধাতুটা বেশি হবে, ধাতুর প্রসারণটা বেশি, ফলে ওটা কি হয়, সহজেই খুলে যায়। গাইতির মধ্যে হাতল কীভাবে পড়ানো হয়, গাইতির মধ্যে হাতল পড়ানো হচ্ছে যে গাইতির মধ্যে যে ছিদ্রটা থাকে তার থেকে একটু বেশি ব্যাসের কী করা হয়, নিরেট কাঠের লম্ববৃত্তাকার দণ্ড নেওয়া হয়। তার থেকে বেশি ব্যাসে এই কাঠের দণ্ডটার ব্যাসটা বেশি, মোটা, সামান্য বেশি। এবার এই অবস্থায় কী করা হবে, ওই গাইতিটা যদি আগুনে পুড়িয়ে নেওয়া হয়, পোড়ানো হয়, তাহলে পরে
আগুনে পোড়ালে পরে গায়েতির ছিদ্রটা প্রসারিত হয়ে যায়, পরে ওই কাঠের হাতলটা সহজে তার মধ্যে ঢুকে পড়ে। এবার ঠান্ডা করলে পরে, ঠান্ডা হতে দিলে ওই ওই হাতলটাকে গাইতি হাতলটাকে কী করে আঁকড়ে ধরে। অর্থাৎ তাপের পরে যেমন প্রসারণ হয়, তাপ ধরলে পরে কী হয়, সংকোচন হয় বা পদার্থের সংকোচন হয়। আচ্ছা, ওইবার তারপরে কী বলছি, তোমার গিয়ে ওই গরুর গাড়িতে লোহার বেদ কী করে পড়ানো হয়, গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি কাঠের তৈরি হয়। এবার ওর যে ব্যাস, তার থেকে সামান্য কম ব্যাসের একটা লোহার বেদ, এটা বলতে হবে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ির কী হয়, চাকাটা হয় কাঠের তৈরি, আর ওর উপরে যে লোহার বেডটা জড়ানো হয় সেটা হয় তার যে ব্যাসটা থাকে সামান্য ছোট হয়, এই অবস্থাতে ওখানে পড়ানো যাবে না। কিন্তু যদি কী করা হয়, লোহার বেডটাই কী করা হয়, আগুনে পুড়িয়ে নেওয়া হয়, লাল করে নেওয়া হয়। শুধু পোড়ালেই হবে না, অনেকটা অনেকক্ষণ ধরে পুড়িয়ে লাল করে ফেলা হবে। ওই অবস্থায় যদি ওই চাকার উপরে এনে বসানো যায়, চাকার উপরে বসে লেগে যায়, আটকে থাকে। এবার ওটাকে ঠান্ডা হলে পরে কী হয়, পুরো একদম কাঠের চাকাটাকে আঁকড়ে ধরে, কখনো আর খোলে না। এটা সামান্তরিক বানাও একটা, তো বাড়ির বেশি কাজ করবে। এবার এই সামান্তরিকের সামনে একটা আয়তক্ষেত্র বানাও, এদিক থেকে সমান ধরে নামো, এটা কি তৈরি হলো, এটা আয়ত ঘনক। এটা কি তৈরি হয়েছে, এটা মনে করো একটা ধাতব আয়ত ঘনক, ধাতব আয়ত ঘনক। এইটা এই জিনিসটা কি, এটা হচ্ছে আয়ত ঘনকটার দৈর্ঘ্য, এটা কি আয়ত ঘনকটার প্রস্থ, এটা কি আয়ত ঘনকের বেদ বা উচ্চতা, আয়ত ঘনকের বেদ বা উচ্চতা। আয়তঘনকের বেদ বা উচ্চতা। এবার এই ধাতব আয়তঘনকটা যদি উত্তপ্ত করা হয় তাহলে কি ঘটনা ঘটবে, এদিকে লক্ষ্য রাখো। এই ধাতব আয়তঘনকটা যদি তোমার কি করা হয়, গ্যাস ওভেনে বসিয়ে রাখা হয়, বা কয়লার উনুন যেখানে জ্বলছে ওখানে যদি বসিয়ে রাখা হয়, তাহলে করে কি দৈর্ঘ্য বরাবর বাড়বে, প্রস্থ বরাবর বাড়বে, বেদ বরাবর প্রসারিত হবে। কারণ তাপে কঠিন পদার্থের প্রসারণ হয়, এই অভিজ্ঞতা আমাদের আছে। আগে যে যতটা আলোচনা হলো সেখানে বুঝতে পেরেছি, তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের প্রসারণ হয়। তাহলে এখানে এই এটা যদি ধাতব আয়তঘনক যেটা রয়েছে, এর তাপ দিলে পরে কি হবে, এটার দৈর্ঘ্য বরাবর প্রসারিত হবে, প্রস্থ বরাবর প্রসারিত হবে, বেদ বরাবরও প্রসারিত হবে। এই দৈর্ঘ্য, প্রস্থ, বেদ যে কোনো দিকের প্রসারণকে বলে দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ। কোনো কঠিন পদার্থের কি হবে, বা কোনো কঠিন পদার্থ বলতে কোনো তোমার কি আয়ত ঘনক আকৃতি কোনো পদার্থের কথা বলছি আমরা। আয়ত ঘনক আকৃতি কোনো পদার্থের ক্ষেত্রে তাপ পেলে পরে কি হয়, তার দৈর্ঘ্য, প্রস্থ, বেদ সব দিকেই প্রসারিত হয়। তার যে কোনো একদিকের প্রসারণকে বলে দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ। তাহলে কি বলছি, আয়ত ঘনক আকৃতি, আয়ত ঘনক
আকৃতির কোনো ধাতব পদার্থের আয়ত ঘনক আকৃতির কোনো ধাতব পদার্থকে ধাতব পদার্থকে উত্তপ্ত করলে তার দৈর্ঘ্য প্রস্থ এবং বেগ বরাবর দৈর্ঘ্য প্রস্থ বেগ বরাবর প্রসারণ ঘটে, প্রসারণ ঘটে যে কোনো একদিকের প্রসারণকে বলে রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ। যে কোনো একদিকে প্রসারণ করে রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ। এবার দেখো, ধাতব যখন একটা আয়তঘনক আকৃতির বস্তু নিয়েছি, তাহলে দৈর্ঘ্য বাড়ছে, প্রস্থও বাড়ছে। দৈর্ঘ্য প্রস্থ বাড়লে এর উপরের যে তলটা আছে এটাকে ক্ষেত্রফল বলে। এই ক্ষেত্রফলটাও তাহলে বাড়বে, উপরের পিঠটাও তো বাড়বে। দৈর্ঘ্যের দিকেও বাড়ছে, প্রস্থ দিকেও যদি বাড়ে তাহলে ক্ষেত্রফলটাও কি হবে? হ্যাঁ, ওটা বলে ক্ষেত্র প্রসারণ। তাহলে কি হবে তোমার ক্ষেত্র প্রসারণটা কি হবে? ওর উপরের পৃষ্ঠের প্রসারণকে ক্ষেত্রফলের যে প্রসারণ হবে যে কোনো পৃষ্ঠের প্রসারণকে যে কোনো পৃষ্ঠ, সেই পৃষ্ঠটা উপরের পৃষ্ঠটা হতে পারে, এদিকটাও তো হতে পারে, যে কোনো পৃষ্ঠের প্রসারণকে বলে কি? ক্ষেত্র প্রসারণ। ক্ষেত্রফল বলে না, ক্ষেত্র প্রসারণ। ক্ষেত্রফল প্রসারণ বলে না, ক্ষেত্র প্রসারণ। এবার এখানে কি হবে? যদি দৈর্ঘ্য বাড়ে, প্রস্থ বাড়ে, উচ্চতা বা বেধ বাড়ে, তাহলে পুরো আয়তনটা তো বেড়ে যাবে। কারণ আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আয়তনের যে প্রসারণ হবে তাকে বলে আয়তন প্রসারণ। আর আয়তনের প্রসারণ কি বলা হবে? আয়তনের প্রসারণকে বলে আয়তন প্রসারণ। আয়তনের প্রসারণকে বলে আয়তন প্রসারণ। এবার তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হয়? ওদের নির্দিষ্ট কোনো আকার আয়তন নেই। তরল এবং গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট, এখানে মার্ক করছি, তরল ও গ্যাসীয় পদার্থের কি নেই? নির্দিষ্ট কোনো আকার নেই। নির্দিষ্ট কোনো আকার নেই। যে পাত্রে রাখা যায়, যে পাত্রে রাখা হয় কি হয়? সেই পাত্রের আকার ধারণ করে। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। সেই পাত্রের আকার কি করবে? ধারণ করে। তরল ও গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। এই কারণে কি হয়? তরল ও গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কেবলমাত্র আয়তন প্রসারণ বিবেচনা করা হয়। সেই জন্য এই কারণে তরল ও গ্যাসীয় পদার্থের কেবলমাত্র
আয়তন প্রসারণ বিবেচনা করা হয়। এই কারণে তরল ও গ্যাসীয় পদার্থের কি হবে, কেবল কি হবে, আয়তন প্রসারণ বিবেচনা করা হয়। আয়তন প্রসারণ বিবেচনা করা হয়। দেখো, এটা মনে করো একটা পিতলের একটা পাত। এটা কিসের পাত হলো? পিতলের পাত। এই পিতলের পাতটা নিচের দিকে আরেকটা লোহার পাত এরকম ভাবে রাখা হলো, রেখে এখানে রিভেট করে দেওয়া হলো। এখানে রিভেট করে দেওয়ার ব্যাপারটা কি, এটা উপরের দিকটা যে পিতল, উপরের দিকটা পিতল আর নিচের দিকটা লোহার পাত। লোহার পাত আর উপরে পিতলের পাত। এবার রিভেট করা বল ব্যাপারটা কি, এদের মধ্যে 5-6টা জায়গা ছিদ্র করা হবে, দুজনকে একই বরাবর ছিদ্র করা হবে, ছিদ্র করে রিপিট লাগিয়ে দেওয়া হবে। তাহলে খুলবে কি, মানে আঠা দিয়ে লাগানো নয়, আঠা তো তাপ পেয়ে গলে যাবে। এবার যদি কি করা হয়, এটাকে কি করা হয়, আগুনে এখানে বার্নারের সাহায্যে এটাকে উত্তপ্ত করা হয়। যদি এটা কি করা হয়, উত্তপ্ত করা হয়, উত্তপ্ত করলে পরে একটা ঘটনা লক্ষ্য করা যাবে। কি লক্ষ্য করা যাবে, উত্তপ্ত করার পর এইরকম হয়ে যাবে। উত্তপ্ত করলে পরে তোমার কি হবে, তোমার উপরের দিকে পিতলটা পিতলের উপরে থাকবে, পিতলকে নিচে নামবে, লোহাটা নিচে থাকবে। এইরকম ভাবে বেঁকে যাবে, মানে লোহাটার ভিতর দিকে থাকবে, পিতলটা উপর দিকে থাকবে। এখান থেকে তোমার কি মনে হচ্ছে, ঋদ্ধিমানের কি মনে হচ্ছে, তাপ পাওয়ার ফলে এই যে মানে পিতল এবং লোহার পাতের যে জোড়া তৈরি হলো, ওটাকে দ্বিধাতব পাত বলে। যখন একাধিক ধাতব পাত একসঙ্গে জুড়ে রাখা হয় তখন তাকে দ্বিধাতব পাত বলে। দ্বিধাতব পাত কি বলবো, যখন দুটি ধাতু মানে দুই, যখন দুটি ভিন্ন ধাতুর পাত একসঙ্গে কি জুড়ে রাখা থাকে, যখন যদি দুটি ধাতুর যদি দুটি ভিন্ন ধাতুর তৈরি পাত কি করা থাকে, একসঙ্গে যদি দুটি সমান দৈর্ঘ্যের যদি দুটি সমান দৈর্ঘ্যের ভিন্ন ধাতুর পাত একসঙ্গে কি করা থাকে, একসঙ্গে যুক্ত করা থাকে, যদি দুটি সমান দৈর্ঘ্যের ভিন্ন ধাতুর পাত একসঙ্গে যুক্ত করা থাকে তাকে বলে
দ্বিধাতব পাত, ধাতব পাত। এখানে যে ঘটনাটা ঘটলো এটা একটা দ্বিধাতব পাত। এই দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে পরে সেই উত্তপ্তটা নিচ দিয়ে করতে পারি, পাশেও হিট করতে পারি, করলে পরে এইরকম ভাবে বেঁকে যাবে। এই ঘটনাতে ঋদ্ধিমান তোমার কি মনে হচ্ছে? তোর কি মনে হচ্ছে? কে বেঁকে গেছে? দুটোই বেঁকেছে। হ্যাঁ, দুটোই বেঁকেছে, তাপ পেয়ে দুটোই বেঁকেছে, কিন্তু এই বাঁকার মধ্যে কিছু একটা ঘটনা ঘটেছে, অন্য ঘটনা ঘটে গেছে। এখানে বেঁকেছে কে বেশি? কে বেশি বেঁকেছে? পিতলটা বেশি বেঁকেছে, লোহাটা বেশি বেঁকেছে। এখানে বেঁকেছে মানে প্রসারণ হয়েছে, এখানে বেঁকেছে মানে প্রসারণ হয়েছে। পিতলের প্রসারণটা বেশি হয়েছে। কার প্রসারণ বেশি হয়েছে? লোহার প্রসারণ তার তুলনায় কম হয়েছে। লোহার প্রসারণ কম হয়েছে বলে লোহাটা ভিতরের দিকে আছে, আর পিতলের প্রসারণ বেশি হয়েছে বলে পিতলটা বাইরের দিকে আছে। দেখো, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ হয় বা রৈখিক প্রসারণ হয়, এইটা তো আমাদের অভিজ্ঞতাতে এতক্ষণ তৈরি হয়ে গেছে। এইবার কথা হচ্ছে, তোমার মনে প্রশ্ন হতে পারে, স্যার ওই যে দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে, কেন প্রসারিত হচ্ছে? দৈর্ঘ্যটা বাড়ে কেন? তাহলে কি ওই অণুগুলো, পদার্থের অণুগুলো কি তাপে আয়তনে বেড়ে যায়? না, অণুগুলোর তাপে আয়তন, এটা যে ধাতব দণ্ড হয়, এই এদিকে লক্ষ্য করো, এটা একটা ধাতব দণ্ড আছে মনে করো। এই ধাতব দণ্ড কি? কোন ধাতব পদার্থের প্রতিটি অণু একটি করে পরমাণু দ্বারা গঠিত। ধাতব পদার্থের প্রতিটি অণু একটি করে পরমাণু দ্বারা গঠিত। একটি করে পরমাণু দ্বারা গঠিত। কথাটা মুখস্থ করে ফেলবো। ধাতব পদার্থের প্রতিটি অণু একটি করে পরমাণু দ্বারা গঠিত। তার মানে ঘটনাটা কিরকম? এই যে ধাতব পদার্থ একটা আছে, এখানে এটা ধাতব পদার্থ একটা আছে, হ্যাঁ, এখানে এটা কি? এটা কি? এটা পরমাণু। ধাতব পদার্থের অণুই একটি করে পরমাণু দ্বারা গঠিত। এটা মনে করে লোহার টুকরো আছে, লোহার একটা পরমাণু। এই লোহার পরমাণু মানেই অণু, লোহার পরমাণু মানেই অণু। কারণ ধাতব পদার্থের প্রত্যেকটা অণু একটি করে পরমাণু দ্বারা গঠিত। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে দুটি পরমাণু দ্বারা একটা অণু তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে একটি অণু তৈরি করতে দুটো অক্সিজেন পরমাণু লাগে, একটা কার্বন পরমাণু লাগে। এখানে ধাতব পদার্থের ক্ষেত্রে কি হবে? একটি অণু একটি পরমাণু দ্বারাই গঠিত। তাহলে এটা একটা পরমাণু, এটা আরেকটা পরমাণু, এরকম পরমাণু এরকম পাশাপাশি থাকবে। এগুলো সব একই রকম মাপের হবে। আমার মাপগুলো ছোট বড় দেখা হয়ে যাচ্ছে, ওটা তোমাকে বুঝে নিতে হবে যে একই রকম মাপের থাকবে। ধাতব পদার্থের এগুলো কি? এক একটা অণু। এবার যখন তাপ পায়, তাপ পেলে পরে কি হয়? এই অণুগুলো আয়তনে বাড়ে না। তাপ পেলে পরে কি হয়? অণুগুলো অণুগুলো এরকম ভাবে কাঁপে। পরমাণুগুলো এরকম ভাবে কাঁপে, এরকম ভাবে কাঁপে। যখন এই তাপ পায় তখন এই কম্পনটা বেড়ে যায়। কম্পনটা কি হয়? এই কম্পনটা বেড়ে যাওয়ার জন্য কি হয়? এটা প্রসারিত হয়ে যায়। কম্পনটা বেড়ে যাওয়ার জন্য কি হয়? প্রসারিত হয়। যেমন ওই যে যখন দুধ গরম করা হচ্ছে, দুধের অণুগুলো যেমন আছে, এবার কি হচ্ছে? যখন তাপ পাচ্ছে দুধের অণুগুলো, তখন কম্পনটা বেড়ে যাচ্ছে। কম্পনটা বেড়ে যাওয়ার জন্য কি উপরের দিকে উঠে আসে, ফুলে ওঠে। হ্যাঁ, আচ্ছা, আমরা যেটা বলতেছি এবার দৈর্ঘ্য প্রসারণ ব্যাপারটা বুঝলাম, যে তাপ পেয়ে কোনো কঠিন পদার্থের
দৈর্ঘ্যের দিকে বেড়ে যাওয়ার ঘটনাকে দৈর্ঘ্য প্রসারণ বলা হয়। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে একটা শব্দ আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আগে বুঝবো, পরে লেখার কথা ভাববো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে কোন কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে একক উষ্ণতা কোন কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে, একক উষ্ণতা বৃদ্ধি বলতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি হতে পারে, 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি হতে পারে। একক উষ্ণতা বৃদ্ধি বলতে লেখা বন্ধ, একক উষ্ণতা বৃদ্ধি বলতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে, 1 ডিগ্রি ফারেনহাইট হতে পারে। তাহলে কোন কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের বলতে 1 সেন্টিমিটার হতে পারে, 1 মিটার হতে পারে। একক দৈর্ঘ্যের বলতে 1 সেন্টিমিটার হতে পারে, 1 মিটার হতে পারে। কোন কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের যে প্রসারণ ঘটে, একক দৈর্ঘ্যের যে প্রসারণ ঘটে তাকে বলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক, রৈখিক প্রসারণ গুণাঙ্ক, কোন কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে, লেখাটা বড় জরুরি নয়, আগে বোঝার ব্যাপার বড় আছে, মুখস্থ করার চেষ্টা করো, তোমার লেখার সময় আমি দেবো। কোন কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে, একক উষ্ণতা বৃদ্ধি বলতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি। আর একক দৈর্ঘ্যের বলতে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বা 1 মিটার দৈর্ঘ্যের যে প্রসারণ ঘটে তাকে বলে রৈখিক প্রসারণ গুণাঙ্ক। এটাকে ব্যাখ্যাটা দিয়ে বুঝি তাহলে অনেকটা ক্লিয়ার হবে। ব্যাখ্যা এরকম, ধরি T1 উষ্ণতায় একটি ধাতব দণ্ডের দৈর্ঘ্য L1। ধরি T1 উষ্ণতায়, T1 মানে সেটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হতে পারে, ধাতব দণ্ডের দৈর্ঘ্য মানে L1 মানে সেটা মনে করো 50 সেন্টিমিটার হতে পারে। মনে করো এটা একটা ধাতব দণ্ড আছে, এটা এই দণ্ডটার দৈর্ঘ্য কত, এটা L1, সেই L1 এর মাপটা 50 সেমি হতে পারে, 125 সেমি হতে পারে, 25 মিটার হতে পারে, যাই হোক L1। T1 উষ্ণতায়, এখানে উষ্ণতা হচ্ছে T1, উষ্ণতা T1 আর দৈর্ঘ্য কত L1। T2টা কি, T2 হচ্ছে T1 থেকে বড়, তার মানে তাপ দেওয়া হলো। T2 উষ্ণতায় ধাতব দণ্ডটির দৈর্ঘ্য একই থাকবে, ধাতব দণ্ডের দৈর্ঘ্য L2 বর্ণ করছি। ধাতব T2 উষ্ণতা মানে কি, উষ্ণতা T2 গ্রেটার দেন T1। যদি আগে উষ্ণতা মনে করো 20 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, পরে হয়তো 35 ডিগ্রি হয়ে গেছে,
যে তীর মারে সে বড়, যে তীর মারে সে বড়, আর যে তীর খায় সে ছোট। এখানে কে তীর মারছে? কাকে মারছে? তাহলে T1 ছোট। তাহলে T2 উষ্ণতায়, তার মানে উষ্ণতা যদি বেশি হয় তাহলে দৈর্ঘ্যটা বাড়বে। উষ্ণতার দৈর্ঘ্য L2। তাহলে এই দণ্ডটা এইটুকুন থাকবে। এই দণ্ডটা আগে ছিল এইরকম, এদিকে দেখা, এইটুকুন তো ছিলই, এইটুকুন আগে ছিল। হ্যাঁ, এবার যেটা হবে বা এটা এরকম হয়ে গেল, এইটুকুনটা বেড়েছে, সামনের মাথার অংশটা বেড়েছে। এটা উষ্ণতা কত? এখানে উষ্ণতা যে T2, আর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য L2। আর এই অংশটুকুটা কি? এটা দৈর্ঘ্য বৃদ্ধি। এই দৈর্ঘ্য বৃদ্ধি, এই দৈর্ঘ্য বৃদ্ধিটা কি করে বের করা যাবে? এই দৈর্ঘ্য বৃদ্ধিটা কি করে হবে? তাহলে অতএব T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধিতে L1 দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি, L1 দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ, L1 দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ। যদি কেউ পারে হাত তুলতে পারে। T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধিতে ছিল প্রথমে উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড। T1 মানে তোমার মাথার মধ্যে কাজ করো 20 ডিগ্রি সেন্টিগ্রেড। T2 মানে মনে করো 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে উষ্ণতা বৃদ্ধি কত হলো? ছিল 20 ডিগ্রি, হলো 50। উষ্ণতা বৃদ্ধি 70 হয়ে গেল। কত বাড়লো? 30 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, 50 থেকে 20 বিয়োগ করলেই পাবো। এটাই তো আমরা বুঝি। তাহলে T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধিতে L1 দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ কত হবে? ওই যে দৈর্ঘ্য প্রসারণ মাথার মধ্যে দেখাচ্ছে, কত হবে? তো তোর মুখ খোল, যারা প্রভাব তোলো, বলো। L2 মাইনাস L1। এটা সমর্থন পাওয়া যায় কিনা দেখো। তোর মুখ দিয়ে কিছু বেরোচ্ছে না। তাহলে 1 উষ্ণতা বৃদ্ধিতে, মানে 1 একক উষ্ণতা, এখানে 1 লিখলে আর একক লিখতে হবে না, 1 উষ্ণতা বৃদ্ধি লিখবে। 1 উষ্ণতা বৃদ্ধিতে L1 দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ। যদি উষ্ণতা 1 ডিগ্রি বাড়ে, আর কি 1 বাড়ে, তাহলে দৈর্ঘ্য প্রসারণ কি বেশি হবে? ওই কি নিয়ম কি বলছে? 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য যতটা পরিমাণ প্রসারণ হবে, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি হলে পরে কি হবে? প্রসারণ কি হবে? কম হবে। তাহলে L2 মাইনাস L1 বাই T2 মাইনাস T1। 1 ডিগ্রি উষ্ণতা, এখানে 1 ডিগ্রি লিখতে পারতাম। T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধির জন্য এটা হলো, তাহলে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্য প্রসারণ এটা হলো। এবার একক উষ্ণতা বৃদ্ধি, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে 1 দণ্ডের, মানে এখানে 1 না লিখে একক দৈর্ঘ্য করবে, একক দৈর্ঘ্যের দণ্ডের প্রসারণ, একক দৈর্ঘ্যের দণ্ডের প্রসারণ। এখানে একক দৈর্ঘ্য করবে, একক উষ্ণতা, একক উষ্ণতা। কি বলছি? একক উষ্ণতা বৃদ্ধিতে L1 দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে এটা। এবার কি হচ্ছে? একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের দণ্ডটার দৈর্ঘ্য 1, মনে কর 50 সেমির জায়গায় 1 সেমি হলো, তার প্রসারণটা কি বেশি হবে না কম হবে? 50 সেমি দণ্ডের জন্য যতটা প্রসারণ হলো, 1 সেন্টিমিটার দণ্ডের দৈর্ঘ্যের জন্য প্রসারণ কম হবে। কম হলে কি নেবে? কি বলে? তুই কি বলবি? ভাগ হয়। তাহলে এখানে কি হবে? L2 মাইনাস L1 বাই
L1 into T2 minus T1। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দিয়ে লিখলে আলফা সমান কি হবে? L2 minus L1 by L1 into T2 minus T1 হবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আমরা আলফা দিয়ে বুঝাই, তাহলে আলফা সমান কি হবে? এটা আলফা সমান L2 minus L1 by L1 into T2 minus T1। এবার দেখি সংখ্যাটা কি আছে। কোন কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে, একক উষ্ণতা বৃদ্ধি মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি, একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের যে প্রসারণ হয়, একক দৈর্ঘ্যের প্রসারণ বলতে আমার মাথায় কি কাজ করবে? 1 সেন্টিমিটার উষ্ণতা, 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি বা 1 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি, একক দৈর্ঘ্যে যে প্রসারণ ঘটে তাকে বলে দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? মুখস্থ করো, এদিকে তাকাও। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটাকে আলফা দিয়ে লেখা হয়। এটা সমান কত? L2 minus L1 by L1 into T2 minus T1। এটা আমরা বুঝলাম না একটু আগে। তাহলে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক চিন্তা করা হয়, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। যেমন তুমি একটু মনে করো গতিবেগের এককটা কি? গতিবেগ সমান কি? গতিবেগ সমান কি তোমার সরণ ভাজিত সময়। তখন আমরা কি করি? গতিবেগের একক কি হলে কি? গতিবেগের একক, যখন একক লিখতে হয় কিভাবে লিখতে হয়? এখানে সরণ মানে দৈর্ঘ্যের একক, আর এখানে সময় জন্য সময়ের একক। এবার যখন CGS পদ্ধতির আমরা কথা ভাবি, CGS পদ্ধতিতে গতিবেগের একক, CGS পদ্ধতিতে গতিবেগের একক কি? C তে সেন্টিমিটার আর সময়ের জন্য সেকেন্ড, মানে সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। হ্যাঁ, তাহলে এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক ওই রকম ভাবে তৈরি করা হয়। এখানে L2 minus L1 মানে কি? দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির একক, মানে কি? দৈর্ঘ্যের একক কি হবে? এখানে দৈর্ঘ্য বৃদ্ধির একক, একটা দণ্ড ছিল মনে করো 100 সেন্টিমিটার, সেটা দৈর্ঘ্যে বেড়ে হলো 105 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত? 5, মানে একক দিয়ে বলে 5 সেমি বৃদ্ধি হলো। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির একক হবে, দৈর্ঘ্য বৃদ্ধির একক। L1 মানে কি? দৈর্ঘ্যের একক, আর এটা মানে কি? উষ্ণতার একক, উষ্ণতা বৃদ্ধির একক। দৈর্ঘ্য বৃদ্ধির একক আর দৈর্ঘ্যের একক কি আলাদা হয়? এ ভাই, দৈর্ঘ্য বৃদ্ধির একক আর দৈর্ঘ্যের একক কি আলাদা হবে? একই তো হবে। দৈর্ঘ্য আর উষ্ণতা বৃদ্ধির একক আর উষ্ণতার একক কি আলাদা? একই। মানে কি উপরে আমি লিখতে পারি এটা কি? দৈর্ঘ্যের একক
বাই নিচেও দৈর্ঘ্যের একক, নিচেও দৈর্ঘ্যের একক, আর দৈর্ঘ্য বৃদ্ধির একক উষ্ণতা বৃদ্ধির কোনো উষ্ণতার একক, উষ্ণতার একক। এই দৈর্ঘ্যের একক বাদ চলে যাবে, তাহলে কি থাকলো 1 উষ্ণতার একক, 1 উষ্ণতার একক। এবার যদি বলা হয় সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক, সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কত হবে 1/ডিগ্রি সেন্টিগ্রেড, 1/ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে লেখা হবে বইতে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। নিচেরটা পরে তুলে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কত, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। বোঝা গেছে কি করে হলো? এবার হচ্ছে কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এটাকে বিটা দিয়ে লেখা হয়, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে আলফা দিয়ে লেখা হয়, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কে বিটা দিয়ে লেখা হয়। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞাটা কি এরকম, একক উষ্ণতা বৃদ্ধিতে, একক উষ্ণতা বৃদ্ধিতে কোন কঠিন পদার্থের, কোন কঠিন পদার্থের একক পৃষ্ঠতলের, একক পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধিকে একক উষ্ণতা বৃদ্ধিতে কোন কঠিন পদার্থের একক পৃষ্ঠতলের, একক পৃষ্ঠতলের, একক পৃষ্ঠতল মানে 1 বর্গ সেন্টিমিটার পৃষ্ঠতল বা 1 বর্গ মিটার পৃষ্ঠতল এরকম ব্যাপার। তাহলে একক উষ্ণতা বৃদ্ধিতে বলতে কি বুঝি, একক উষ্ণতা বৃদ্ধিতে বলতে কি বুঝবো, 1 বর্গ মিটার, চেপে যাও। একক উষ্ণতা বৃদ্ধি মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি হয়েছে। কি শুনলে একক উষ্ণতা বৃদ্ধি বলতে কি বুঝবো, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি। তাহলে একক উষ্ণতা বৃদ্ধিতে এটুকু মানে বুঝলাম কোন কঠিন পদার্থের একক পৃষ্ঠতলের, কোন কঠিন পদার্থের একক পৃষ্ঠতল মানে 1 বর্গ সেন্টিমিটার পৃষ্ঠতল। একক পৃষ্ঠতল বলতে কি 1 বর্গ সেন্টিমিটার পৃষ্ঠতল বা 1 বর্গ মিটার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের বৃদ্ধিকে, ক্ষেত্রফলের বৃদ্ধি বা ক্ষেত্রফলের প্রসারণকে, এখানে ক্ষেত্রফলের বৃদ্ধিকে মানে কি ক্ষেত্রফলের প্রসারণকে, বৃদ্ধি আর প্রসারণ একই, প্রসারণকে বলে ক্ষেত্র প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, র মূর্ধন্য, ক্ষেত্র প্রসারণ। ব্যাপারটা কিরকম তুমি মনে করো এরকম একটা ধাতব প্লেট একটা আছে মনে করো, হ্যাঁ, এটার দৈর্ঘ্য আছে বা এর উপরিতলে ক্ষেত্রফল S1 আছে, এর উষ্ণতা কত T1, T1 উষ্ণতা কত, এর উপরের পিঠে, এই উপরের পিঠটার কথা বলছি, এই উপরের পিঠের ক্ষেত্রফল কত S1। এবার যখন এটা কি করলো উপরের পৃষ্ঠটার
এটার পৃষ্ঠটা কত S2, একটু সাইজে বড় হয়েছে না, এর উচ্চতা কত T2, এখানে T গ্রেটার দেন T1। এইটা যত বড় তার থেকে একটু বড় সাইজ হয়ে গেছে এটা। একটু বড় হয়েছে, এটা থেকে এটা একটু বড় সাইজের আছে, মানে উপরের পিঠটা বেড়ে গেছে S2। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো? ক্ষেত্রফল বৃদ্ধি হবে কত? ক্ষেত্রফল বৃদ্ধি S2 মাইনাস S1। উষ্ণতা বৃদ্ধি কত? উষ্ণতা বৃদ্ধি কত? উষ্ণতা বৃদ্ধি সমান T2 মাইনাস T1। আজ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা বিটা দিয়ে বলেছি, বিটা সমান তাহলে কি হবে? একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের একক পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি বা প্রসারণকে বলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হবে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে কি হবে? এটা বিটা সমান এটা হবে কিনা? বিটা সমান S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। ওই আগের মতোই, আগে যেটা করলাম তো রৈখিক প্রসারণ, ওর মধ্যে ঘটনাটা না ওই রকমই ব্যাখ্যাটা লিখলে ওরকম ভাবে লিখতে হবে যে ধরি T1 উষ্ণতায় একটি কঠিন পদার্থের উপরি পৃষ্ঠতলের ক্ষেত্রফল S1, T2 উষ্ণতায় পৃষ্ঠতলের ক্ষেত্রফল S2। তাহলে T2 মাইনাস T1, T2 গ্রেটার দেন T1, তাহলে T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধিতে ক্ষেত্রফলের প্রসারণ কত? S2 মাইনাস S1। তাহলে T2 মাইনাস T1 মানে A1 মানে একক উষ্ণতা বৃদ্ধিতে S1 ক্ষেত্রফলের প্রসারণ কত? S1 ক্ষেত্রফলের প্রসারণ ওই S2 মাইনাস S1 বাই T2 মাইনাস T1। একক উষ্ণতা বৃদ্ধিতে একক ক্ষেত্রফলের প্রসারণ ওই S1 দিয়ে ভাগ হয়ে যাবে। আগের লেখাটাই ওটা মুখস্থ না, একবারে তুমি এইভাবে লিখলেও হবে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে এটা কেন হচ্ছে? ওই রৈখিক প্রসারণ গুণাঙ্কের মধ্যে ঘটনাটা ভালো করে দেখো। আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক এটাকে গামা দিয়ে লেখা হয়, আলফা বিটা গামা। এই আয়তন প্রসারণ গুণাঙ্ক গাণিতিক সংকেতটা কি? V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে সংজ্ঞাটা দেওয়া ক্ষমতা প্রদর্শন করবে কেউ। আয়তন প্রসারণ গুণাঙ্কর গাণিতিক সম্পর্ক এটা V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা এরকম হবে, V2 মাইনাস আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক যেকে গামা দিয়ে লেখা হয় সেটা সমান V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এরকম বলতে পারি না? একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনের কোনো কঠিন পদার্থের আয়তনের যে প্রসারণ হয় তাকে বলে আয়তন প্রসারণ গুণাঙ্ক। একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনের কোনো কঠিন পদার্থের আয়তনের যে প্রসারণ ঘটে তাকে বলে আয়তন প্রসারণ গুণাঙ্ক। কি শুনলে তুমি? একক উষ্ণতা বৃদ্ধিতে একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনের কোন কঠিন পদার্থের
কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনের কোনো কঠিন পদার্থের একক আয়তনের বৃদ্ধিকে একক আয়তনের প্রসারণকে বলে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি সিজিএস একক চিন্তা করা হয় ওই 1/ডিগ্রি সেন্টিগ্রেড হবে, কারণ সব আয়তনগুলো সব কেটে চলে যাবে। এবার দেখো আমি একটা ত্রিপদ স্ট্যান্ড নিলাম, আমার সঙ্গে সঙ্গে ছবিটা বানাবে। একটা ত্রিপদ স্ট্যান্ড রেখে এর উপরে একটা তার জ্বালিয়ে দিচ্ছি। ত্রিপদ স্ট্যান্ডের উপরে একটা তার জ্বালিয়ে বসালাম। ত্রিপদ স্ট্যান্ডের উপরে একটা তার জ্বালিয়ে বসালাম। এটা একটা তারের জালি, আর এটা হচ্ছে ত্রিপদ স্ট্যান্ড, 3টা পাযুক্ত স্ট্যান্ড, ত্রিপদ স্ট্যান্ড হয়ে গেছে। এবার এখানে একটা গোলতল ফ্লাক্স, লম্বা গলাযুক্ত একটা গোলতল ফ্লাক্স এর মধ্যে বসালাম। লম্বা গলাযুক্ত গোলতল ফ্লাক্স, এই গোলতল ফ্লাক্সের মধ্যে কি করছি, তরল পদার্থ রাখবো। গোলতল ফ্লাক্সের মধ্যে তরল পদার্থ রাখি। এই যে এতটা মনে করো তরল আছে, এতটা তরল রাখা হলো। এ দাগ পর্যন্ত তরল আছে, হলো, উপরের দিকে ফাঁকা রাখিস। এবার এখানে একটা বুনসেন বার্নার জ্বালাচ্ছি। একটা বুনসেন বার্নার জ্বালানো হলো। বুনসেন বার্নার জ্বালানোর পরে প্রথমে দেখা যাবে এই যে জলের স্তর যেখানে এ স্থানে ছিল, এদিকে তাকাও, জলের স্তর যেখানে এ স্থানে ছিল, বুনসেন বার্নার জ্বালানোর পরে জলের স্তর যেখানে এ স্থানে ছিল, কি হবে, নেমে যাবে নিচের দিকে। প্রথমে নেমে যাবে, এদিকে তাকা, এ থেকে বিতে চলে আসবে, জলের স্তর বিতে চলে আসবে, ডাউন হবে। তাপ পেয়ে জলের স্তর প্রথমে নিচের দিকে নেমে আসবে। প্রথমে তাপ পাওয়ার ফলে এই জল স্তর এ থেকে বিতে নেমে আসবে। তারপরে কি করবে, আবার উপরের দিকে উঠে মনে করে এইরকম জায়গায় চলে যাবে, সিতে চলে গেল, পরে উপরের দিকে উঠবে, তাহলে এই যে গোলতল ফ্লাক্সটা ছিল, এই গোলতল ফ্লাক্সটা তাপ পাওয়ার ফলে
এখানে জল স্তরটা নিচের দিকে নেমে গেছে। এই ঘটনায় তোমার কি মনে হচ্ছে? এই ঘটনায় কি মনে হচ্ছে? জলের তাপ পেয়ে সংকুচিত হয়ে গেছে? না, জলের সংকোচন হয়নি। সংকোচন না হয়ে কি ঘটনা ঘটেছে? এই তাপে প্রথমে পাত্রটার প্রসারণ হয়েছে। এদিকে তাকা, এই পাত্রটার প্রসারণ হয়েছে। তরল যে পাত্রে রেখেছি সেই পাত্রটা বেড়ে গেছে। পাত্রটা বেড়ে যাওয়ার ফলে কি উপরে জল স্তরটা, জলের পরিমাণ তো নির্দিষ্ট করা আছে, বলে জলের স্তরটা নিচে নিচে নেমে গেছে। তাপ পাওয়ার ফলে প্রথমে জলের স্তর কি হবে? নিচের দিকে নেমে যাবে। এই জলের স্তর নেমে যাওয়াটাকে বললে, নেমে যাওয়ার কারণটা কি? পাত্রের প্রসারণ হয়েছে। পাত্রের প্রসারণ হওয়ার পরে যখন পাত্রটা গরম হয়ে যাবে, তারপরে ও কি করবে? ভিতরে জলটাকে গরম করবে। প্রথমে তো পাত্রটা গরম হবে, তারপর জলটা গরম হবে। জলটা যখনই গরম হওয়া শুরু করবে, তখন এবার জলের প্রসারণ শুরু হবে। জল মানে তরল জিনিস, জল ছেড়ে জল মানে তেল নিলেও হবে। এরপরে ভিতরে তরলের প্রসারণ হবে। তরলের প্রসারণ হয়ে তারপর উপরের দিকে উঠবে। এখানে প্রসারণ দু রকমের হলো। এখানে প্রসারণটা কি হলো? দু রকম। একটা হচ্ছে আপাত প্রসারণ হলো, আপাত প্রসারণ, আপাত প্রসারণ। আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণ। এখানে প্রসারণ দু রকমের হলো, একটা আপাত প্রসারণ হলো, একটা প্রকৃত প্রসারণ হলো। এখানে আপাত প্রসারণ, আপাত দৃষ্টিতে তোমার কি মনে হচ্ছে? আপাত দৃষ্টিতে আমার যে প্রসারণটা হয়েছে, আপাত দৃষ্টিতে প্রসারণ এখান থেকে এতটা, এ থেকে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত এইটুকুনটা হচ্ছে আপাত প্রসারণ। আপাত প্রসারণ এ থেকে সি। আপাত দৃষ্টিতে প্রসারণটা কি ছিল? এতে প্রথমে, পরে সিতে গেছে। এ সিটা হচ্ছে আপাত প্রসারণ। কিন্তু তরলের কি ওইটুকুনি প্রসারণ হয়েছে? এই এ বি অংশটা, নিচের অংশটা তো হয়েছে, এই অংশটুকুনো তো প্রসারণ হয়েছিল। এই নিচের এই অংশটা প্রসারণ তো তরলের হয়েছিল। তাহলে প্রকৃত প্রসারণ বলতে এ বি প্লাস এ সি, এই দুটো হবে। এইটুকুন আর উপরের টুকুন যোগ করলে প্রকৃত প্রসারণ হবে। তাহলে কি ঘটনাটা ঘটছে? যেটা গোলতল ফ্লাক্সের মধ্যে তরল রেখে সেটা যদি আমি কি উত্তপ্ত করি, প্রথমে তরল স্তর নিচের দিকে নেমে আসবে। প্রথমে তরল স্তর নিচের দিকে নেমে আসবে। এই নেমে আসার পরে আবার তাপ পেয়ে কি করবে? উপরের দিকে তরলটা উঠে পরে শীতে যাবে। এই প্রথমে নিচের দিকে নেমে আসছে, তার কারণটা কি? যখন আমি তাপ দিচ্ছি তখন প্রথমে পাত্রটা গরম হচ্ছে, তাই তো হবে। পাত্রটা গরম হওয়ার পরে পাত্রের প্রসারণ হয়েছে। এই পাত্রের প্রসারণ হওয়ার জন্য কি হবে? তরল স্তরটা প্রথমে এ থেকে বিতে নেমে আসবে। এরপরে যখন পাত্রের প্রসারণ হয়ে গেল, এবার পাত্র তাপ পেয়ে এবার ভিতরে তরলকে তাপ দেবে। ভিতরে তরলকে তাপ দিলে পরে গিয়ে তরলের প্রসারণ করবে, ঘুরে তখন শীতে পৌঁছাবে। তার মানে এই যে তরলের যে প্রসারণ হলো, এখানে তরলের প্রসারণ দু রকমের ঘটলো। একটা হচ্ছে আপাত প্রসারণ ঘটলো, একটা প্রকৃত প্রসারণ ঘটলো। এখানে রিয়াল যে প্রসারণটা হলো সেটা কি? এ থেকে সি পর্যন্ত, না বি থেকে সি পর্যন্ত, বি থেকে সি পর্যন্ত যে প্রকৃত প্রসারণ। আর আপাত দৃষ্টি যে প্রসারণ সেটা হচ্ছে এসি। কিছুই মাথা ঢুকলো মাথায়। আচ্ছা, তাপ সঞ্চালন বলে একটা কথা আছে। তাপ সঞ্চালন, তাপ সঞ্চালন আকার ল দন্তন্য। তাপ সঞ্চালন উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে তাপ চলে যাওয়ার ঘটনাকে, উষ্ণতর স্থান থেকে উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে, শীতলতর স্থানে, উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে
তাপ চলে যাওয়ার ঘটনাকে, তাপ চলে যাওয়ার ঘটনাকে বলে তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন ব্যাপারটা কিরকম? মা রান্নাঘরে গ্যাস ধরেছে, গ্যাস ধরিয়েছে, তুমি যদি একটা লোহার দণ্ডকে খুন্তি যেটা আছে রান্না করতে লাগে, ওই খুন্তি যদি গ্যাসের মধ্যে ধরো, আগুনের মধ্যে, খুন্তিটাকে একদিকে ধরে আরেকদিকে খুন্তিটা ধরা যাবে, কিছুক্ষণ পরেই খুন্তিটা হাত থেকে ছেড়ে দিতে হবে। তার মানেটা কি? তার মানে কি, ওই গ্যাসের ওভেন মানে আগুন জ্বলছে, ওই আগুনের যে তাপ, আগুন মানে তাপ, ওই তাপটা খুন্তির মধ্য দিয়ে তোমার হাতে চলে এসেছে। তার উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থান, তোমার হাতটা শীতল ছিল ওই তুলনায়, ওই উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে চাপ চলে যাওয়ার ঘটনাকে বলে তাপ সঞ্চালন। উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে তাপ 3 ভাবে চলে যায়। তাপ সঞ্চালন 3 রকম হয়। তাপ সঞ্চালন কভাবে হয়? 3 ভাবে হয় তাপ সঞ্চালন। একটা পরিবহন প্রণালী, পরিবহন প্রণালীতে তাপ সঞ্চালন হয়। আবার কি হয়? পরিচলন প্রণালী। আরেকটা হচ্ছে কি বিকিরণ প্রণালী। তাপ সঞ্চালন মানে কি? উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে তাপ চলে যাওয়ার ঘটনা। এবার ওই যে তাপ কি, এই যে তাপ কথা বলে, তাপটা কি? তাপের সংজ্ঞাটা জানা আছে কারো? এতক্ষণ ধরে তাপ বলে যাচ্ছি। তাপ, যার ইংরেজি শব্দ হচ্ছে হিট, HEAT, হিট। তাপ এক প্রকার শক্তি। তাপ সংজ্ঞাটা কি? তাপ এক প্রকার শক্তি। তাপ এক প্রকার শক্তি যা কোনো বস্তুর মধ্যে ঢুকে পড়লে তাপ এক প্রকার শক্তি যা কোনো বস্তুর মধ্যে ঢুকে পড়লে বস্তুটি উত্তপ্ত হয় বা গরম হয়ে ওঠে। উত্তপ্ত লিখলেও হতো। তাপ এক প্রকার শক্তি যা কোনো বস্তুর মধ্যে ঢুকে পড়লে বস্তুটি গরম হয়ে ওঠে এবং যা বস্তু থেকে বেরিয়ে গেলে কি হবে? বস্তুটি ঠান্ডা হয়ে যায়। এই যে তাপ সঞ্চালন যেটা বলছি, তাপ সঞ্চালন এক জায়গা থেকে উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে তাপ চলে যাবে। এটা 3 ভাবে হয়। পরিবহন প্রণালী কি? যে পদ্ধতিতে বা যে তাপ সঞ্চালন পদ্ধতিতে পদার্থের অণুগুলো স্থান পরিবর্তন না করে তাপকে শীতলতর স্থানে পৌঁছে দেয়। আমি এবার যে তাপ সঞ্চালন পদ্ধতিতে পদার্থের অণুগুলি তার নিজস্ব স্থান পরিবর্তন না করে
নিজস্ব স্থান পরিবর্তন না করে কি করে উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে তাপ পৌঁছে দেয় তাকে বলে পরিবহন প্রণালী। মনে করো এখানে একটা গ্যাস বার্নারে গ্যাস জ্বলছে, একটা গ্যাস বার্নারে গ্যাস জ্বালানো হচ্ছে গ্যাস। এখানে একটা দণ্ড আছে, এটা হাত দিয়ে ধরে রাখা হলো। এটা দণ্ডকে হাত দিয়ে ধরে রাখা হলো। তাহলে এখানে এই দণ্ডটাকে বেশিক্ষণ ধরে রাখা যাবে? এখান থেকে তাপ কি করবে? তাপ এখানে চলে আসবে, হাতে চলে আসবে। এটা কিভাবে এলো? পরিবহন প্রণালীতে। এখানে আসার সময় পদার্থের অণুগুলোর স্থান বদলাবে না। এখানে এই যে পদার্থের যে অণুগুলো আছে তার নিজের জায়গা বদল করে তাপ এখানে আসবে না। তাহলে এলো কি করে? এখানে কি হয়, যখন এই পদার্থের অণুগুলো প্রথমে এখানে এইরকম ভাবে ছিল, আমার এরকম ভাবে কাঁপছিল, যখনই তাপ পাবে তখন এই কম্পনটা বেড়ে যাবে। এরকম যখন কম্পন বেড়ে যাবে তখন পাশের কণাগুলোকে কাঁপাবে। প্রথমে এখানে কণাটা এরকম প্রথমে এরকম আস্তে আস্তে কাঁপছিল, তারপরে জোরে জোরে কাঁপবে। জোরে জোরে কাঁপলে পরে সেই কম্পনের যে অতিরিক্ত গতিশক্তি তৈরি হবে, পাশের কণাকেও কাঁপাবে। পাশের কণাকে কাঁপালো, পাশের কণা তখন এরকম ও আবার এরকম কাঁপতে থাকবে। তাপ পেলে পরে ওর কণার গতিশক্তি বেড়ে যাবে, মানে ওর কম্পন বেড়ে যাবে আর কি। এরকম কম্পনটা বেড়ে যাবে। কম্পন বেড়ে যাওয়ার জন্য গতিশক্তিতে বাড়বে। এই কম্পন বেড়ে এরকম ভাবে বাড়ার জন্য কি হয়, ওই যে অতিরিক্ত গতিশক্তি তৈরি হয় সেটা কি করে তাপ শক্তি রূপে সামনের দিকে এগিয়ে আসে। এইভাবে কি হয়, পদার্থের কণাগুলো মানে এক জায়গা থেকেই এরকম ভাবে ই করতে থাকে, কাঁপতে থাকে। এটা হচ্ছে পরিবহন প্রণালী। আর পরিচালন প্রণালী কি, যেটা মা রান্নাঘরে যে ঘটনাটা ঘটে, রান্নাঘরে কি করছে, তোমার গ্যাস ওভেনের মধ্যে একটা তোমার এখানে মনে করো ওই চাল দেওয়া আছে, জল এখানে এতটা পরিমাণ পর্যন্ত জল দেওয়া আছে। এবার যদি গ্যাস ওভেনে বসিয়ে দেওয়া যায়, গ্যাস ওভেনে বসিয়ে এখানে গ্যাস অন করে দেওয়া হলো, তখন কি হবে? প্রথমে তো পুরো জলটা ঠান্ডা ছিল, প্রথমে এই তাপ পেয়ে এই তাপটা কি করবে, তাপ পেয়ে এই নিচের জলের কণাগুলো উত্তপ্ত হবে। উত্তপ্ত হয়ে কি করবে, এই উত্তপ্ত কণাগুলো হালকা হয়ে উপরে কি করবে, এরকম সাইড দিয়ে উঠবে, মাঝপথে উঠবে না, সাইড দিয়ে উঠে উপরে চলে যাবে। আর যখন এই কণাগুলো উপর দিকে উঠে চলে গেল, এখানে যখন কণাগুলো উপরের দিকে উঠে চলে গেল, তখন এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। তো ফাঁকা হলে উপর থেকে ঠান্ডা জলটা নিচের দিকে নামবে। এই যে গরম জলটা উপরে উঠে গেল, উপরে উঠে গিয়ে উপরে জলটাকে গরম করে দিল। এইভাবে যে তাপ সঞ্চালনটা হয়, এটা হচ্ছে পরিচলন প্রণালী। পরিচলন প্রণালী। এখানে এই পরিচালন প্রণালীতে কি হলো, পদার্থের কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন করে উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে তাপ বয়ে নিয়ে গেল। তার সংজ্ঞাটা কি লিখবো, যে তাপ সঞ্চালন পদ্ধতিতে পদার্থের অণুগুলো, এখানে অণুগুলো পদার্থের উত্তপ্ত অণুগুলো কি করবে, তাপ শীতলতর অংশে বয়ে নিয়ে যায়। পদার্থের উত্তপ্ত অণুগুলো শীতলতর স্থানে তাপ বয়ে নিয়ে যায়, তাকে বলে পরিচলন প্রণালী। তাহলে কি লিখবো, যে তাপ সঞ্চালন পদ্ধতিতে
যে তাপ সঞ্চালন পদ্ধতিতে পদার্থের উষ্ণ অণুগুলি শীতলতর স্থানে কি করে তাপ বয়ে নিয়ে যায় তাকে বলে পরিচলন প্রণালী। এটা কোথায় আমরা দিতে পারছি? যেটা যে ভাত রান্না করতে গিয়ে বা জল গরম করতে গিয়ে জলটা যে গরম হয়, পরিচলন প্রণালীতে হয়। আরেকটা আছে বিকিরণ প্রণালী। এখান থেকে কত কোটি কোটি কিলোমিটার দূরে সূর্য আছে, ওখান থেকে তাপ পৃথিবীর পৃষ্ঠে চলে আসছে। কিভাবে আসে? বিকিরণ প্রণালীতে। সূর্যতে যেতে হবে না, সূর্য পর্যন্ত যেতে হবে না। তুমি এখানে কি করো, মনে করো একটা এই শীতের সময় দেখা যাবে ওই কোনো এক জায়গায় অনেক ঠান্ডা পড়েছে, ওখানকার লোকেরা কী করছে, কাঠ জ্বালিয়েছে। কাঠ জ্বালিয়ে কী করে, সেই কাঠের দূরে পাশে বসে থাকে। পাশে বসে থাকলে পরে সে পাশেও হাতের মধ্যে গায়ের মধ্যে তাপ চলে আসছে। ওই যে তাপটা যাচ্ছে ওটা বিকিরণ প্রণালীতে যাচ্ছে। ওখানে গ্যাসের অণুগুলো তাপ বয়ে নিয়ে যাচ্ছে না, গ্যাসের অণুগুলো তাপ বয়ে নিয়ে যাচ্ছে না, ওটা বিকিরণ আকারে, ওখানে তরঙ্গ আকারে চলে যাবে ওটা। মানে যে পদ্ধতিতে তাপ কি করবে, কোনো মাধ্যমকে উত্তপ্ত না করে তরঙ্গ আকারে তাপ বয়ে নিয়ে যায়। যে তাপ সঞ্চালন পদ্ধতিতে তাপ কি করে, কোনো মাধ্যমকে উত্তপ্ত না করে, কি বললাম, যে তাপ সঞ্চালন পদ্ধতিতে তাপ কোনো মাধ্যমকে উত্তপ্ত না করে তোমার উষ্ণতর অংশ থেকে শীতলতর স্থানে তাপ বয়ে নিয়ে যায় বা তাপ চলে আসে, তাকে বিকিরণ প্রণালী বলে। এই যে তাপের যে আমরা করছি, তাপের এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় তাপ চলে যাওয়া, এটা সব পদার্থের মধ্য দিয়ে একই রকম হয় না। অর্থাৎ পদার্থের মধ্য দিয়ে তাপ চলে যাওয়া সবার একরকম নয়। তার একটা পরীক্ষা শেষ আজকে আমার সঙ্গে আগে, মানে তাপের যে পরিবহন হয় সব পদার্থের ক্ষেত্রে একরকম হয় না। এটা সামান্তরিক বানাও। এর সামনে একটা আয়তক্ষেত্র বানাও। হয়েছে, এর ভেতরে তরল রাখা হলো। এর ভেতরে তরল আছে, তরল, সেটা সহজ জল রাখলেও হবে। জলটা নষ্ট হলে কোনো অসুবিধা নেই, অন্য জিনিস তাপ দিতে হবে না। এখানে তরল মানে তুমি জল ভাবতে পারো। এবার কি করা হচ্ছে, এই পাত্রটা, এই যে এটা একটা তোমার মোটা কাচের পাত্র নিলাম, মোটা কাচের পাত্র, যেটা তাপ পেলে ফাটবে না। এবার এর গায়ের মধ্যে, আর ভেতরটা একটা গর্ত, তরল আছে। এবার এখানে কি করা হচ্ছে, কতগুলো দণ্ড এর গায়ে ছিদ্র করে কতগুলো দণ্ড ঢুকিয়ে দেওয়া হচ্ছে সমান দৈর্ঘ্যের। পাঁচটা দণ্ড ঢোকাও, পাঁচখানা। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে রূপো, তারপরটা কি তামা, তারপরটা হচ্ছে অ্যালুমিনিয়াম,
তারপরটা লোহা এফি, তারপরটা কি কাঁচ, কাঁচ। এখানে মোটা কাঁচ পাত্র না বলে আয়ত ঘনাকার পাত্র বললে হবে। যে কোনো আয়ত ঘনাকার পাত্র, আয়ত ঘনাকার পাত্রই নিচ্ছি। এটা যে কোনো পাত্র নিলেই হবে, অসুবিধা কিছু নেই, যে কোনো পাত্র নিলেই হবে। ওর ভেতরে মানে ফাঁকা জায়গা থাকলেই হবে। ফাঁপা আয়ত ঘনাকার পাত্র বা একমুখ খোলা ফাঁপা আয়ত ঘনাকার পাত্র, নাকি? একমুখ খোলা করে দিই, একমুখ খোলা, এক মুখ খোলা আয়ত ঘনাকার পাত্র। এবার ওই পাত্রটার গায়ে কি করলাম, একদিকে একই উচ্চতায় 5টি ছিদ্র করে, 5টি ছিদ্রের মধ্য দিয়ে সমান দৈর্ঘ্যের 5টি দণ্ড ঢুকিয়ে দেওয়া হলো। কি কি দণ্ড? রূপ, তামা, অ্যালুমিনিয়াম, লোহা, কাঁচ হলো। এবার দেওয়ার পরে প্রত্যেকটা দণ্ডকে মোমের প্রলেপ লাগিয়ে দেওয়া হলো। প্রত্যেকটা দণ্ডের গায়ে মোমের প্রলেপ লাগানো হলো। মোমের প্রলেপ, প্রত্যেকটার গায়ে মোমের প্রলেপ লাগানো হলো। প্রত্যেকটার গায়ে মোমের প্রলেপ লাগানো হলো। প্রত্যেকটার গায়ে মোমের প্রলেপ লাগানো হলো। মোম, এটা মোমের প্রলেপ, মোম লাগানো হলো। মোম লাগিয়ে দেওয়া হলো। মোমকে গালিয়ে, হ্যাঁ, একটা ব্রাশ দিয়ে ওর গাটাকে প্রলেপ দিয়ে দেওয়া হলো। এবার কি করা হচ্ছে, এটাকে বুনসেন বার্নারের সাহায্যে এটাকে উত্তপ্ত করা হলো। এবার বুনসেন বার্নার দিয়ে এটা উত্তপ্ত করা হবে। এবার উত্তপ্ত করতে অসুবিধে, তাহলে এখানে নিচে স্ট্যান্ড লাগিয়ে দিই, এখানে স্ট্যান্ড লাগিয়ে দিই। এই স্ট্যান্ড লাগালে তলা দিয়ে এবার কি করা যাবে, উত্তপ্ত করা যাবে। এবার উত্তপ্ত করলে পরে কি হবে, প্রথমে পাত্রটা গরম হবে। আমরা পাত্রের প্রসারণ এখানে বিবেচনা করছি না। পাত্র গরম হলো, তারপরে কি হবে, তরলটা গরম হবে। তরলটা গরম হলে কি হবে, সেই তরল গরম হওয়ার পরে যে দণ্ডগুলো ঢুকানো আছে, সে দণ্ডগুলো তাপ পেয়ে যাবে। দণ্ডগুলো তাপ পেয়ে গেলে কি হবে, পরিবহন প্রণালীতে তাপ সামনের দিকে এগিয়ে আসবে। পরিবহন প্রণালীতে তাপ সামনের দিকে এগিয়ে আসবে। মজার জিনিস দেখা যাবে, মনে করো কিছুক্ষণ উত্তপ্ত করার পরে যখন এই গ্যাস বার্নার বন্ধ করে দেওয়া হবে, কিছুক্ষণ উত্তপ্ত করার পরে যখন গ্যাস বার্নারটা বন্ধ করে দেওয়া হবে, কিছুক্ষণ উত্তপ্ত করার পরে যখন গ্যাস বার্নারটা কি করা হবে, বন্ধ করে দেওয়া হবে, তখন দেখা যাবে কি এই রূপোর ক্ষেত্রে মোম এতটা পর্যন্ত গলে গেছে, রূপোর ক্ষেত্রে মোমটা বেশি গলে গেছে, মানে মোম গলে গলে পড়ে গেছে, এইটুকু বাকি আছে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তার থেকে একটু কম গলেছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তার থেকে কম গলেছে, লোহার ক্ষেত্রে আরো কম গলেছে, আর কাচের ক্ষেত্রে সামান্য গলেছে। কাচের ক্ষেত্রে, তাহলে এই পরীক্ষা থেকে আমাদের কি মনে হচ্ছে, এই পরীক্ষা থেকে মনে হচ্ছে না বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা সমান নয়। এই পরীক্ষা থেকে প্রমাণিত হয় বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা সমান নয়। কি বুঝলি? হ্যাঁ।